মদ খাইয়ে মাতাল করে লাবণ্যর সাথে কয়েকবার শারীরিক মেলামেশা শেষে লাবণ্য নগ্ন শরীরের দিকে তাকিয়ে রহস্যময় হাসি হাসল আয়ান। মনে মনে ভাবছে, এত অহংকার, এত বড়াই কোথায় গেল আজ। লাবণ্য আবারও আয়ানকে টেনে কাছে এনে আয়ানের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিয়ে মাতাল হয়ে উঠল আয়ানকে একান্তে কাছে পেতে। নিজেকে স্বেচ্ছায় বারবার মেলে ধরে উজাড় করে দিচ্ছে আয়ানের কাছে। আয়ানও সুযোগটা নিয়ে নিচ্ছে ইচ্ছে মতোই, কারণ লাবণ্য নেশা কেটে গেলেই হয়তো অনেক বড় কিছু হবে। কোটিপতি বাবার একমাত্র আদরের মেয়ে বলে কথা। আজ আয়ান যেটা করেছে সেটার প্ল্যান সেদিন থেকে আয়ান শুরু করে যেদিন কফি শপে লাবণ্যকে প্রস্তাব দেওয়ায় সবার সামনে আয়ানকে ভীষণ অপমান করে সেদিন। শহরের অভিজাত এলাকায় লাবণ্যর বাবার বাড়ি এবং ভীষণ দাপট। একই এলাকায় একটা ফ্ল্যাট কিনে আয়ানরা থাকে এবং আয়ানের বাবা একটা ব্যবসা করে। আয়ানদের চেয়ে লাবণ্যদের লেভেল অনেক উঁচুতে। মেয়ে হয়েও লাবণ্যকে দেখলে এলাকার ছেলেগুলো চোখ নিচু করে থাকে, কারণ লাবণ্য একবার খেপে গেলে তার খবর করে ছাড়ে। আমেরিকা থেকে আয়ান লেখাপড়া শেষ করে দেশে আসে। এসে সেটেলড হবার স্বপ্ন তার। একদিন বিকেলে আয়ান বাসার নিচে রোডের সাইডে দাঁড়িয়ে ঝালমুড়ি খাচ্ছিল। এমন সময় লাবণ্য তার বাইক নিয়ে যাচ্ছিল। বাইক চালানোর খুব শখ লাবণ্যর। তো রাস্তার ভাঙা জায়গায় পানি জমেছিল এবং সেখানে লাবণ্যর বাইকের চাকা পড়তেই নোংরা পানি ছিটকে এসে আয়ানের গায়ে পড়ে। হ্যাঁ স্টুপিড বলে আয়ান ঘুরে দাঁড়িয়ে বাইকে বসা লাবণ্যকে দেখে ভীষণ অবাক হয়ে যায়। মেয়ে নয়, যেন আসমানের পরী। দেখতে, সৌন্দর্যে, পোশাক আশাকে সবকিছুতে স্পষ্ট যে লাবণ্যর ব্যাকগ্রাউন্ড কত স্ট্রং এবং পার্সোনালিটি কতটা ধারালো। হ্যাঁ স্টুপিড শব্দটা লাবণ্যর কানে যেতেই বাইক ব্রেক করে ছুটে এসে আয়ানের কলার ধরে বলল, স্টুপিড মানে? আর কে তুই যে তোর এত বড় কলিজা আমাকে স্টুপিড বলা? ঝালমুড়ি বিক্রেতা ফিসফিস করে আয়ানকে বলল, মামা কথা বাড়ায়েন না, সমস্যা হবে। লাবণ্য আপাকে মনে হয় চিনেন না আপনি। ওই যে ইংরেজিতে কি যেন বলে না, এটা বলে মাপ চান আপার কাছে। রাগে লাল হইয়াছে লাবণ্যর গাল। গোলাপি ঠোঁট দুটো যেন এখনই ফেটে যাবে পাকা ডালিমের মতোই। আয়নের কিন্তু রাগ হচ্ছে না। লাবণ্যর সৌন্দর্যে বিমোহিত হয়ে ফ্যালফ্যাল করে তাকিয়েছে লাবণ্যর দিকে। লাবণ্য আরও রেগে গিয়ে বলল, কী রে, কথা বের হচ্ছে না এখন? সরি বল, নইলে আজ দিনের ভেতরে তোর হাত পা ভেঙে রাস্তায় বসাবো বলে দিলাম। আয়ান আবার হেসে ফেলল। আয়ানও দেখতে শুনতে নায়কের চেয়ে কোনো অংশে কম নয়। আর আয়ানের মায়াবী হাসিতে যে কেউ কাবু হবেই, তাতে তার ভুল নেই। কিন্তু লাবণ্য কাবু হবার মেয়ে নয় একদমই। আরও শক্ত করে লাবণ্য আয়ানের কলার ধরে বলল, দেখ, আমার মাথায় রক্ত ওঠার আগে সরি বল, নয়তো নিজের পায়ে হেঁটে আর মা বাবার কাছে ফিরতে পারবি না বলে দিচ্ছি। এবার আয়ান মিষ্টি হেসে লাবণ্যর গাল টেনে দিয়ে বলল, লাবণ্য গোলাপ, সবাই ভালোবাসলেও গোলাপের কাঁটা কিন্তু সবার অপছন্দ। তুমি গোলাপের মতোই সুন্দর, কিন্তু তোমার ব্যবহার ওই কাঁটার মতোই ভয়ঙ্কর। লাবণ্য ভীষণ অবাক হয়ে নিজের গালে হাত দিয়ে কটমট করে বলল, তোর এত বড় সাহস, তুই আমাকে স্পর্শ করেছিস? ধমক দিয়ে আয়ান বলল, এই থামো তো। স্পর্শ করেছি তো বেশ করেছি। নিজে অপরাধ করে সরি বলার নাম নেই, উল্টো আমার পেছনে পড়ে আছো। তোকে দেখে নেব বলে রাগী চোখে আয়ানের চোখের দিকে তাকিয়ে রইল লাবণ্য। আয়ান এগিয়ে এসে একেবারে লাবণ্যর মুখোমুখি দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলল, নে দেখ, মন ভরে দেখ, দেখা শেষ হলে বলিস। লাবণ্য গিয়ে বাইকে উঠে স্টার্ট করতে আয়ান গিয়ে বাইকের সামনে দাঁড়িয়ে লাবণ্যকে বলল, ব্যাপারটা খারাপ লাগলেও তোরে আমার ভালো লাগছে ভীষণ। দেখা হবে আবারও। লাবণ্য চলে গেল। লাবণ্য যেমন জেদি তেমনই রাগী। আয়ানকে একটা চরম শিক্ষা দিতে হবে ভেবে প্ল্যান করলো সেদিন। পরদিন এলাকার ছেলেপুলে নিয়ে এসে আয়ানের বাসায় হুমকি ধামকি দিয়ে যায় লাবণ্য। আয়ান লাবণ্যর পাগলামি দেখে হাসে। আসলে লাবণ্যকে মনে ধরেছে খুব আয়ানের। এমন মেয়েগুলো আমার খুব ভালো মনের হয়, যাকে ভালোবাসে তার জন্য জীবন দিতেও পিছুপা হয় না। দিন যায়, চলার পথে দুজনের চোখাচোখি হয়। একসময় আয়ান নিজে থেকেই সরি বলে রাগারাগির অবসান ঘটাতে চায়। একদিন আয়ান প্রপোজ করে লাবণ্যকে। লাবণ্য বলে, এভাবে নয়, অমক কপিসপি কালকে উপস্থিত লোকজনের সামনে যদি প্রপোজ করতে পারো তবেই ভেবে দেখব। আসলে আয়ানকে অপমান করার জন্য যে লাবণ্য প্ল্যান করেছে সেটা আয়ান বুঝতেই পারেনি। পরদিন সেই কফি শপে আয়ান একটা গোলাপ নিয়ে হাজির। কফি শপে ভর্তি মানুষজন। একপাশে কয়েকটি টেবিলে সব লাবণ্যর বন্ধু বান্ধবীরা। লাবণ্য অপেক্ষায় ছিল।
আয়ান কফি শপে ঢুকে এগিয়ে এসে লাবণ্যর সামনে দাঁড়িয়ে গোলাপটা লাবণ্যর দিকে বাড়িয়ে ধরে জোরে বলল, আই লাভ ইউ লাবণ্য। এবার লাবণ্য হাততালি দিয়ে হেসে উঠে বলল, তোদের মতো রাস্তার ছেলেদের ধান্দাই হলো সস্তায় ফুল কিনে কোটিপটির মেয়েদের পটানো। কি করে ভাবলি তোর মতো একটা রাস্তার ছেলেকে আমি ভালোবাসবো? আরে তোকে এত এত লোকের সামনে অপমান করব বলেই তোর সাথে বন্ধুত্বতার একটু অভিনয় করে এই পর্যন্ত নিয়ে আসলাম। একটা কথা মনে রাখবি, কুকুরের জন্য পচা বাসি খাবারই পারফেক্ট। এর চেয়ে বেশি কিছু আশা করা বোকামি। আয়ান ফ্যাল করে তাকিয়ে আছে লাবণ্যর দিকে। লাবণ্যর বন্ধু বান্ধবীরা সবাই হাসাহাসি করছে আয়ানকে নিয়ে, আর কফি শপের বাকি লোকজন চুপচাপ। গোলাপটা আয়ানের হাত থেকে নিচে ফেলে দিয়ে পায়ের তলায় পিষে লাবণ্য বলল, গোলাপের মতোই তোর স্থান এই পায়ের তলায়, বুঝলি? আয়ান আচানক লাবণ্যর হাত ধরে কাছে টেনে এনে সবার সামনেই লাবণ্যর ঠোঁটে চুমু খেয়ে আবার ঠেলে দূরে সরিয়ে দিল আয়ান। কফি শপে উপস্থিত সকল লোকজন অবাক হয়ে পলক্ষীন চোখে তাকিয়ে আছে আয়ান ও লাবণ্যর দিকে। রাগে লাবণ্যর শরীর কাঁপছে থরথর করে। একটা টেবিলের উপর বসে চেয়ারে পা রেখে আয়ান লাবণ্যকে বলল, তুই বললি রাস্তার ছেলে, আরে দেহটা রাস্তায় পড়ে থাকো অথবা রাজপ্রাসাদে, ভালোবাসা কিন্তু দেহের ভেতর হৃদয়ের মাঝেই থাকে সবার। অর্থ আভিজাত্যের কাগজে মরানো তোর জীবন কিভাবে বুঝবে কোনটা নির্লোক নিঃস্বার্থ ভালোবাসা? কোটিপতির মেয়ে বলে নয়, মন তার গন্তব্য খুঁজে পেয়েছে তোর মাঝে, তাই তোর প্রেমে পড়েছে। আমি তোকে চেয়েছি তোর বাবার টাকা পয়সা নয়। রেগেমেগে লাবণ্য বলল, এটা একদম ভালো করলি না। তোকে যদি 2 দিনের মধ্যে এলাকা ছাড়া না করেছি তাহলে আমার নাম লাবণ্য চৌধুরী নয়, মনে রাখিস। আয়ান লাফ দিয়ে টেবিলের ওপর থেকে নেমে লাবণ্যর সামনে দাঁড়িয়ে লাবণ্যর কোমর টেনে এনে বুকের সাথে চেপে ধরে চোখে চোখ রেখে বলল, সে তুমি লাবণ্য চৌধুরী হও আর যেই হও, এলাকা ছাড়লেও তোমায় ছাড়ছি না মিস, মাইন্ড ইট। লাবণ্যর আগে গজগজ করতে করতে বন্ধু বান্ধবীদের সাথে নিয়ে চলে গেল। একজন ওয়েটার ডেকে আয়ান কফি অর্ডার করে বসল। এক যুবক এগিয়ে এসে আয়ানের পাশের টেবিলে বসে হাসতে হাসতে বলল, ভাই আপনারই কপাল। আয়ান আর চোখে তাকিয়ে বলল, কেন আপনার কপাল কি কপাল নয়? যুবক বলল, ভাই কফি শপে এসে সবাই কফি খায়, আপনি খাইলেন চুমো, তাও আবার পরীর মতো একটা মেয়েকে। এই জন্য বলছি আপনারই কপাল। আচ্ছা আচ্ছা, তো আপনার জলে নাকি চুমো খেতে দেখে? ধুর কি যে বলেন, ভাত জোটে না, কফি খাবার চিন্তা ভাবনা তো বিলাসিতা। কফি খাইতেই হিমশিম খায়, চুমো খাওয়া তো দিবা স্বপ্ন। তাই আর জ্বলে না, অনেক আগেই নিভে গেছে। মানে প্রেম পীড়িতের মোমবাতি। হা হা হা। নাম কি আপনার? জি আমি মজনু। তাহলে লাইলির হাতে লাইটার তুলে দিলেই হয়, নিভে যাওয়া মোমবাতি আবার জ্বালিয়ে দেবে। ভাই লাইটার ছাড়াই জীবনটাকে এমনভাবে জ্বালিয়ে দিয়ে গেছে যে দিন রাত তার বিরহে জ্বলছি। কফি শপে এসে আপনার রোমান্টিক সিন দেখে পেছনের স্মৃতি মনে পড়ে গেল, তাই কথা বলার ইচ্ছে হতেই চলে এলাম আপনার কাছে। ওয়েটার এসে আয়ানের সামনে টেবিলে কফির কাপ রেখে গেল। কাপটা ধরে আয়ান কফি শপের মেঝেতে ইচ্ছে করে ফেলে দিতেই মজনু লাফিয়ে উঠে বলল, এ কী করলেন? আয়ান শান্ত গলায় বলল, অর্ডার যেহেতু আমি করেছি সেহেতু কফিটা আমারই ছিল, তাই না? এখন কোনো একটা কারণে কফিটা আমি খেতে পারিনি বলে কি আজীবন এই একটা কফির জন্য আফসোস করে মরব? একদমই না। আবেগ বাদ দিয়ে নতুন করে অর্ডার করে খেয়ে নিলেই হলো। এটা সামান্য একটা উদাহরণ মাত্র। যেটা আপনার নয় সেটা কিছুতেই আপনার হবে না। তাই তাকে নিয়ে ভেবে দুঃখ হতাশা দীর্ঘায়িত না করে নতুন করে ভাবুন, নতুন করে শুরু করুন পথ চলা। আয়ানের কথায় ভীষণ খুশি হলো মজনু। মজনু নিজে পুনরায় 2 কাপ কফি অর্ডার করে দুজন মিলে খেয়ে মজনু বিদায় নিল। সন্ধ্যার পরে আয়ান বাসায় ফিরে সব কিছু এলোমেলো ভেঙে চুরে ছড়িয়ে ছিটিয়ে আসি দেখে ভুল বাসায় ঢুকে পড়েছে ভেবে বের হয়ে যাবে। এমন সময় আয়ানের বাবা বলল, বাসা ঠিকই আছে বাবা, শুধু জিওগ্রাফি পাল্টে গেছে। তা মেয়েটাকে শুনি। আয়ান থতমত খেয়ে বলল, কোন মেয়ের কথা বলছো বাবা? বাবা বলল, সাইক্লোনের মতো এলো, এলাকা ছাড়ার হুমকি দিয়ে সাথে গন্ডারূপী বুলডোজার দিয়ে সব কিছু তছনছ করে চলে গেল। সত্য করে বলতো কি এমন মহৎ কর্ম সাধন করলি যার ফলাফল সাইক্লোন হয়ে এলো? আয়ানের মা বলল, তুমি থামো তো, আমার ওইটুকুন ছেলে আর এমন কি করবে? আয়ানের বাবা বলল, আহা ওইটুকুন ছেলে, মনে হচ্ছে তোমার ছেলে এখনো ফিডার খায়। তোমার ছেলের জন্য সাজানো সংসার ভেঙে চুরে ভেস্তে গেল। মা বলল,
সে যাই যাক, সবকিছু আবার নতুন করে কেনা যাবে, কিন্তু মেয়েটাকে হাতছাড়া করা যাবে না। বুঝলি আয়ানের বাপ? দীর্ঘশ্বাস ফেলে আয়ানের বাবা বলল, ভালোই বুঝতে পারছি, আমার উপর অত্যাচার বাড়াতে দল ভারী করতে চাও। আয়ানের বাবার কথা শুনে আয়ান আর আয়ানের মা হেসে অস্থির। আয়ানের বাবা বলল, তবে যাই হোক, মেয়ের ক্যারেক্টার কিন্তু আমার দারুণ লাগছে আয়ানের মা। ছেলের বউ হিসেবে দারুণ হতো। হাসতে হাসতে আয়ানের মা বলল, প্রশংসা করছো নাকি ইশারা ইঙ্গিতে ছেলেকে লেলিয়ে দিচ্ছ? বাবা, তোমরা সব কিছু গোছগাছ করো, আমি আসছি, বলে আয়ান নিচে নেমে এসে বাইক স্টার্ট দিয়ে সোজা লাবণ্যর বাসার কাছাকাছি এসে থামল। দেয়াল টপকে পাইপ বেয়ে দোতলার বারান্দায় এসে সোজা লাবণ্য রুমে ঢুকে পড়ল। বেশ গোছানো পরিপাটি লাবণ্য রুম, লাবণ্যর মতোই সুন্দর, কিন্তু লাবণ্য রুমে নেই। ধীরে ধীরে পা টিপে টিপে বাথরুমের সামনে আসতে ভেতর থেকে আসা ঝর্ণার পানির শব্দ পেয়ে আয়ান বুঝল লাবণ্য ভেতরে আছে হয়তো। রুম থেকে ব্যালকনির দরজা খোলা ছিল বলে আয়ান ঢুকতে পেরেছে রুমে, কিন্তু রুমের ভেতরে দরজা বন্ধ বলে অন্য রুম থেকে কেউ লাবণ্য রুমে আসতে পারবে না বলে বাথরুমের দরজার সিটকিনি লক না করে গোসল করছিল লাবণ্য। আয়ান বাথরুমের দরজায় হাত রাখতেই দরজা খুলে গেল। শরীরের সব কাপড় খুলে গোসল করছিল লাবণ্য। এ অবস্থায় লাবণ্যকে দেখে যেমন আয়ান শখ, তেমন আচানক আয়ানকে দেখে লাবণ্য হতভম্ব এবং নির্বাক। দুজন দুজনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে লাবণ্য চিৎকার করবে এমন সময় আয়ান বিদ্যুৎ গতিতে এগিয়ে গিয়ে লাবণ্যর মুখ চেপে ধরে বলল, চিৎকার করলে হয়তো আমার জেল হবে, কিন্তু তোমার চরিত্রে আজীবনের জন্য কলঙ্কের দাগ লেগে যাবে যদি লোকজন জানতে পারে। আয়নের হাতে কামড় দিতেই আয়ান হাত সরিয়ে ফেলল। লাবণ্য দাঁত কটমট করে বলল, দেখার আর কিছু বাকি আছে? সব তো দেখা শেষ। আয়ান আবারও লাবণ্যর দিকে তাকিয়ে বলল, এই সৌন্দর্য দেখে এক জনমে মন ভরবে না মিস, এভাবে লক্ষ জনম দেখার স্বাদ জাগে মনে। লাবণ্যর নবযৌবনা শরীরের ভাজে ভাজে যেন প্রেমের জোয়ার বইছে। যুবক প্রাণ এমন অবস্থায় নিজেকে সামলে রাখা দায় আয়ানের। লাবণ্যর ভেজা চুলের ঘ্রাণে মাতাল হয়ে উঠেছে আয়ানের মন। লাবণ্যর শারীরিক গঠন এভাবে খোলামেলা যেজন দেখবে, সে আর কোনোদিন অন্য মেয়ের দিকে চোখ তুলে তাকাবে না হয়তো। লাবণ্য থমেরে দাঁড়িয়ে আছে অপলক আয়ানের দিকে চেয়ে। পাশে ঝোলানো একটা তলে টেনে হাতে নিয়ে লাবণ্যর গায়ে জড়িয়ে নিল আয়ান। লাবণ্য এখনও চুপচাপ। আয়ান ঘুরে লাবণ্যকে পেছন থেকে জড়িয়ে ধরে লাবণ্যর গলায় কিস করে শরীরে আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে বলল, তোমার কাছে পাগলামি মনে হলেও আমার কাছে তুমি আমার প্রথম প্রেম। তোমার প্রতি এই প্রেম একদিন দুদিন নয়, সারা জীবন যত্ন করে রাখার এবং একসাথে বাঁচার পরিকল্পনা আমার। দেখতে চায় তোমার জেদ ও অহংকার জিতে যায় নাকি আমার প্রেম। জীবনে প্রথম কোনো পুরুষের স্পর্শে ভালো লাগা এবং ভয়ের মিশ্র অনুভূতিতে কাঁপছে লাবণ্যর শরীর। ইচ্ছে হচ্ছে এই স্পর্শ আরও আরও পেতে, তাই চাইলেও সেই চাওয়ার টানে সরে যেতে পারছে না লাবণ্য। আয়ান আবার ঘুরে পেছন থেকে লাবণ্যর সামনে এসে লাবণ্যকে বুকের সাথে জড়িয়ে ধরে চোখে চোখ রেখে বলল, প্রেমে একটু পাগলামি না থাকলে হয় বলো? প্রেম মানেই তো পাগলামি। কথা শেষে আয়নের ঠোঁট ডুবল লাবণ্য ঠোঁটে। অন্যরকম এক ভালো লাগার বসে লাবণ্যর হাত দুটো শক্ত করে জড়িয়ে ধরল আয়ানকে। লাবণ্যর ইচ্ছে হচ্ছে এই অনুভূতি দীর্ঘস্থায়ী হোক, এই ভালো লাগা কভু না ফোরাক। লাবণ্য ইচ্ছে করে শরীরে জড়ানো তোয়ালে ফেলে দিল। আয়ান লাবণ্য ঠোঁটে, গালে, বুকে সবখানে মাতালের মতো আদরে আদরে ভরে দিতে লাগলো ঠোঁটের উষ্ণ ছোঁয়ায়। লাবণ্যর শরীর যেন আরও আরও ব্যাকুল হয়ে উঠেছে। সব নিয়ম বাধা নিষেধ ভেঙে নিজেকে উজাড় করে দেবার নেশায় নিঃশ্বাস ভারী হয়ে উঠেছে। শক্ত করে জড়িয়ে ধরে আয়ানকে বলল, আয়ান, আজ তোমার জন্য সব কিছু উন্মুক্ত, যা ইচ্ছে তোমার করতে পারো। আয়ান লাবণ্যকে ছেড়ে দিয়ে তলিটা তুলে লাবণ্যর গায়ে জড়িয়ে দিয়ে বলল, এই পর্যন্ত, আপাতত এর বেশি কিছু নয়। কথা শেষে লাবণ্যকে পাজাকোলা করে তুলে এনে রুমে নিয়ে আসলো আয়ান। লাবণ্যর শরীরে যেন নেশা চড়ে গেছে আয়ানের ছোঁয়ার। নিজেকে সামলে রাখা দায়। আয়ানকে টেনে খাটের ওপর ফেলে আয়ানের বুকের ওপর ঝুঁকে পড়ে আয়ানের ঠোঁটে পাগলের মতো চুমু খেতে খেতে অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছে লাবণ্য। এভাবে কিছুক্ষণ চলার পরে আয়ান যখন উঠে চলে যাবে, ঠিক তখন লাবণ্য এমন ভান করছে যেন আয়ান লাবণ্যর শরীর পেতে জোরাজোরি করছে। আয়ান উঠে দাঁড়িয়ে বলল, তোমার মাথা পুরোপুরি গেছে লাবণ্য। আমি জাস্ট তোমাকে এটাই বোঝাতে এসেছিলাম
যে চাইলে আমি তোমার সর্বনাশ করতে পারতাম, কিন্তু করিনি। লাবণ্য রহস্যময় হাসি হেসে বলল, আয়ান, যে শরীর তুমি দেখেছ এবং স্পর্শ করেছ, সে শরীর আর কোনো পুরুষ কোনোদিন দেখবে না এবং স্পর্শ করতে পারবে না। তাই শুধু আজকের জন্যই তোমার কাছে নিজেকে পুরোপুরি উজাড় করে দিয়ে জীবনের প্রথম এবং শেষ বাড়ির মতো সেই স্বাদ পেতে চেয়েছিলাম, যেটা একজন নারী পুরুষের কাছ থেকে পায়। কিন্তু তুমি তা হতে দিলে না। যাই হোক, এই লাবণ্য হেরে যাবার মেয়ে নয়। আমার কাছে আমার জেদ, আমার অহংকার সব কিছুর চেয়ে বড়। সুতরাং তোমাকে হার মানানো আমার একমাত্র লক্ষ্য। শেষে তোমার হাত থেকে নিজেকে রক্ষা করার অভিনয় কেন করেছি জানো? কারণ রুমে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। এই অংশটুকে দেখালেই জেলের ভাত তোমার জন্য রেডি হয়ে যাবে। এভাবে একটা মেয়ের রুমে ঢুকে তার ইজ্জত নষ্ট করার কেস মারাত্মক। আর তার চেয়ে বেশি মারাত্মক এই লাবণ্য। পারলে নিজেকে বাঁচাও। যোগ্যকে পেতে হলে যোগ্যতা লাগে। দেখি তোমার কি যোগ্যতা আছে? আয়ান মুচকি হেসে বলল, লাবণ্য, তোমার কি মনে হয় আমি আমেরিকায় গিয়েছিলাম ঝালমুড়ি বিক্রি করে ডলার উপার্জন করতে, নাকি লেখাপড়া করতে? খেলাটা জমবে ভালো। সমানে সমান না হলে খেলা জমে না। দেখা যাক কি হয়। কথা শেষে আয়ান চলে যাবার জন্য ঘুরে পা বাড়াতেই পেছন থেকে লাবণ্য ডাক দিল আয়ানকে। লাবণ্য শরীরে জড়ানো তলে খুলে ফেলে দিল আয়ান ঘুরে তাকাতে। আয়ান ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। লাবণ্য বলল, দেখেই যখন ফেলেছ, আরও দেখে নাও মন ভরে। বাকি জীবন তো জেলে কাটাতে হবে। আয়ান দুপায়ে এগিয়ে লাবণ্যর সামনে এসে দাঁড়িয়ে লাবণ্যর বুকের মাঝখানে তিলটা আঙ্গুল দিয়ে স্পর্শ করে বলল, তোমার বুকের মাঝখানে যেমন তিনটা অসাধারণ, আমার হৃদয়ের মাঝেও ঠিক তুমিও তেমন। জেলে থাকি আর যেখানে থাকি, বুকের ভেতর তুমি থাকবেই। আর হ্যাঁ, তোমার মতোই নত স্বীকার করতে আমিও শিখিনি। তবে বিয়ের পরে কিন্তু তিলের রোজ চুমো খাবো বলে রাখলাম। তার ছেলের সুরে লাবণ্য বলে, দিবা স্বপ্ন। আয়ান বেরিয়ে চলে আসলো। সকাল সকাল আয়ানের বাসার সামনে পুলিশের গাড়ি। আয়ানের নামে জোর করে শ্লীলতাহানির অভিযোগ এনে কেস করেছে লাবণ্য। আয়ান চুপচাপ কোনো প্রতিবাদ না করে পুলিশের গাড়িতে উঠে বসল। থানায় এনে একটা সেলে ঢুকিয়ে রাখা হলো। দুপুরের পরে কেউ একজন দেখা করতে আসলো আয়ানের সাথে। একটা সুন্দরী যুবতী স্মার্ট মেয়ে এগিয়ে এসে আয়ানকে বলল, হাই, আমি মৌসুমী। আয়ান বলল, আমি তো ওমর সানি নই, আপনার হিরো অথবা স্বামী। আপনি ভুল জায়গায় এসেছেন। হা হা হা। এমন পরিস্থিতিতেও আপনি এমন ফুরফুরে মোডে আছেন দেখে ভালো লাগলো আয়ান। ধন্যবাদ মৌসুমী। আসলে বিষয় কি জানেন? ছোটবেলায় শরীরে জ্বর আসলে যখন কিছু খেতে ইচ্ছে হতো না, তখন মা বলতো, জ্বর অবস্থায় কিছু না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। জ্বরের কাছে হেরে গেলে হবে না, জ্বরকে হারিয়ে দিতে হবে। জীবনের সর্বক্ষেত্রে এরকম ভাবা উচিত। বিপদে ভেঙে পড়লে সমস্যা আরও বাড়ে, চারিদিক থেকে হতাশা ঘিরে ধরে। তাই যে কোনো পরিস্থিতিতে আমাদের মনোবল মজবুত রাখা উচিত। বা, সুন্দর কথা বলেছেন। আপনি হয়তো আমাকে চিনতে পারেননি। আপনি আমেরিকায় লেখাপড়া করতে যাবার আগে এক রাতের ঘটনা হয়তো আপনার মনে নেই। আপনাদের সামনের ফ্ল্যাটে আমরা থাকতাম। এক রাতে আমার বাবা হার্ট অ্যাটাক করে। আপনি বাবাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। সব কিছু করেছেন আমার বাবার জন্য। সেই থেকে আপনার কাছে ঋণী। খুব ইচ্ছে ছিল একদিন সুযোগ পেলে যদি আপনার উপকারে লাগতে পারি। সেই সুযোগটা এসেছে। আমিও লেখাপড়া করে এখন উকিল একজন। আমার উকিল জীবনের প্রথম কেসটা আপনার হয়ে লড়তে চায়। বা, তুমি সেই মৌসুমী? শুনে ভীষণ ভালো লাগলো। আসলে এই কেসে আমি যে কোনো মুহূর্তে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারি। কারণ গতরাতে আমাকে ফাঁসানোর কথাগুলো লাবণ্য বলার সময় তা আমার ফোনে রেকর্ড করেছি আমি। মোবাইল বের করে রেকর্ড চালু করলো আয়ান। রেকর্ডে লাবণ্য বলছে, আয়ান, যে শরীর তুমি দেখেছ এবং স্পর্শ করেছ, সে শরীর আর কোনো পুরুষ কোনোদিন দেখবে না এবং স্পর্শ করতে পারবে না। তাই শুধু আজকের জন্যই তোমার কাছে নিজেকে পুরোপুরি উজাড় করে দিয়ে জীবনের প্রথম এবং শেষ বারের মতো সেই স্বাদ পেতে চেয়েছিলাম, যেটা একজন নারী পুরুষের কাছ থেকে পায়। কিন্তু তুমি তা হতে দিলে না। যাই হোক, এই লাবণ্য হেরে যাবার মেয়ে নয়। আমার কাছে আমার জেদ, আমার অহংকার সব কিছুর চেয়ে বড়। সুতরাং তোমাকে হার মানানো আমার একমাত্র লক্ষ্য। শেষে আমি তোমার হাত থেকে নিজেকে রক্ষা করার অভিনয় কেন করেছি জানো? কারণ রুমে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। ওই অংশটুকু দেখালেই জেলের ভাত তোমার জন্য রেডি হয়ে যাবে।
এভাবে একটা মেয়ের রুমে ঢুকে তার ইজ্জত নষ্ট করার কেস মারাত্মক। আর তার চেয়ে বেশি মারাত্মক এই লাবণ্য। পারলে নিজেকে বাঁচাও। যোগ্যকে পেতে হলে যোগ্যতা লাগে। দেখি তোমার কি যোগ্যতা আছে। রেকর্ড শুনে মৌসুমী বলল, বাহ, তাহলে তো আর আদালতে যাবার দরকারই নেই। আমি দারোগার সাথে আলাপ করে আপনাকে এক্ষুনি নিয়ে যাব সঙ্গে করে। আয়ান বলল, আমারও সেই প্ল্যান। এর জন্যই চুপচাপ পুলিশের গাড়িতে উঠে চলে আসি, যাতে লাবণ্য বুঝতে পারে আমি হাজতে। রাতে বের হব ভাবছি। তাহলে আমি অপেক্ষা করি। মৌসুমী বলল, আসলে আগে দারোগাকে রেকর্ড শুনিয়ে সবকিছু মিটমাট করে রেখেছিল আয়ান। রাতে বেরিয়ে মৌসুমীকে বাসায় পৌঁছে দিয়ে নিজের বাসায় এসে অবাক আয়ান। বাসায় তালা ঝুলছে। মা বাবার ফোনে কল দিয়ে দেখলো ফোন বন্ধ। সামনের বাসার একজনের কাছে জিজ্ঞেস করতে বলল, আয়ানকে পুলিশ নিয়ে যাবার পরে লাবণ্যর লোকজন নিয়ে এসে আয়ানের মা বাবাকে ভয়ডর দেখিয়ে ধমকে বাসা থেকে বের করে দিয়ে তালা মেরে যায়। আয়ানের মা বাবা গ্রামের বাড়িতে চলে যায়। তারপর লাবণ্য আয়ানকে মিথ্যা অপরাধে ফাঁসিয়েছে, তাতেও আয়ান একটু কষ্ট পায়নি। কিন্তু মা বাবার সাথে এরকম আচরণ করায় মাথায় রক্ত চেপে যায় আয়ানের। আয়ান মনে মনে প্রতিজ্ঞা করে লাবণ্যর দম্ভ অহংকার চূর্ণ বিচূর্ণ করে তবে মা বাবার কাছে ফিরবে। কোটিপতির মেয়ে হওয়ায় দুহাতে টাকা ওড়ানো অভ্যাস লাবণ্যর। ইদানিং প্রায় বান্ধবীদের নিয়ে শহরের নাম্বার 1 ক্লাবে আড্ডা মারে লাবণ্য। বান্ধবীদের নিয়ে বিয়ার খাচ্ছে আর আড্ডায় মশগুল লাবণ্য। হয়তো প্রতিশোধের নেশায় বোধ হয়ে আছে। রাত অনেক হওয়ায় বান্ধবীরা চলে যেতে চাইলে লাবণ্য তাদের যেতে বলে। ওয়েটারকে ডেকে আরও কড়া বিয়ার দিতে বলে। ওয়েটার আয়ানের কথা মতো বিয়ারের গ্লাসে মদ ঢেলে দেয় লাবণ্যর গ্লাসে। লাবণ্য মদ খেয়ে দিক শূন্য হয়ে পড়তেই আয়ান লাবণ্যকে তুলে নিয়ে আসে। এর জন্যই গল্পের শুরুতে বলা হয়েছিল, মদ খাইয়ে মাতাল করে লাবণ্যর সাথে শারীরিক মেলামেশা শেষে লাবণ্যর নগ্ন শরীরের দিকে তাকিয়ে রহস্যময় হাসি হাসল আয়ান। মনে মনে ভাবছে, এত অহংকার এত বড়াই কোথায় গেল আজ। লাবণ্য আবারও আয়ানকে টেনে কাছে নিয়ে আয়ানের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিয়ে মাতাল করে উঠল আয়ানকে একান্তে পেতে। নিজেকে স্বেচ্ছায় বারবার মেলে ধরে উজাড় করে দিচ্ছি আয়ানের কাছে। আয়ানও সুযোগটা নিয়ে নিচ্ছে ইচ্ছে মতোই। কারণ লাবণ্যর নেশা কেটে গেলে হয়তো অনেক বড় কিছু হবে। কোটিপতি বাবার একমাত্র আদরের মেয়ে বলে কথা। যাই হোক, বর্তমানে ফিরি। লাবণ্যর নেশার ঘোর এখনো কাটেনি পুরোপুরি। আয়ান বলল, তোমার এত অহংকার এত বড়াই, আজ তোমার সর্বনাশের কারণ হলো লাবণ্য। আমি তোমাকে ভালোবেসে আপন করে পেতে চেয়েছিলাম, কিন্তু তুমি তার যোগ্য নাও। আর কি আছে তোমার? একটা মেয়ের সবচেয়ে বড় সম্পদ তার দেহ, আর তোমার দেহটা আমার পাওয়া হয়েই গেল। আমার মা বাবাকে অপমান আমি কখনোই মেনে নেব না। নগ্ন লাবণ্য কাপড় দিয়ে নিজের শরীর ঢাকতে ঢাকতে ধীরে ধীরে বিছানায় বসে রহস্যময় হাসি হেসে আয়ানকে বলল, আয়ান, তুমি কি ভেবেছ আমার দেহ ভোগ করে তুমি জিতে গেছো? হা হা হা, এখনো তুমি হেরেছ ধোঁয়াশার আড়ালে। আয়ান ভীষণ অবাক হয়েও অতটা গুরুত্ব না দিয়ে চলে গেল। লাবণ্য আবারও রহস্যময় হাসি হাসল একবার। ভোর রাত। লাবণ্যর ওখান থেকে ফিরে মেইন রোডের সাইড ধরে হাঁটছে আয়ান। অল্প সংখ্যক গাড়ির আসা যাওয়া ধীর গতিতে। হঠাৎ পেছনের দিক থেকে বিকট গুলির শব্দ, সেই সাথে একটা বুলেট আয়ানের কানের পাশ ঘেঁষে সাত করে চলে গেল। আয়ান ঘুরে দাঁড়িয়ে দেখল একটা মাইক্রোবাসে একজন মুখোশধারী আয়ানের দিকে বন্দুক তাক করে দ্বিতীয় গুলি ছোড়ার নিশানা লক করছে। তাই দেখে আয়ান উল্টি মেরে রোডের সাইড থেকে রোডের ভেতরে পড়ল। কারণ আরও চলমান গাড়ির ভিড়ে গুন্ডারা আয়ানের তেমন ক্ষতি করতে পারবে না। এদিকে আয়ান যে বরাবর রোডে উল্টি মেরে পড়েছে, সেই সোজা সাই সাই করে ছুটে আসা একটা সাদা প্রাইভেট কার আয়ানকে অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচাতে গিয়ে কষে ব্রেক মেরে অন্যদিকে কাট করতেই প্রাইভেট কারটা ছিটকে গিয়ে কারেন্টের খাম্বার সাথে ধাক্কা খেয়ে রাস্তার বাইরে উল্টে পড়ে। গাড়ি জড়ো হয়ে যাওয়ায় আয়ানের ওপর আক্রমণ করা মাইক্রোবাসটা দ্রুত চলে যায়। আয়ানের মনে হলো, তাহলে কি এসব লাবণ্য ষড়যন্ত্র? যাই হোক, এসব পরে ভাবা যাবে। আয়ান দৌড়ে গিয়ে উল্টে যাওয়া প্রাইভেট কারের দরজা টেনে খুলে ভীষণ অবাক হয়ে যায়। গাড়ির ভেতর একজনই মানুষ, এবং সে মেয়ে। মেয়েটিও ড্রাইভিং করছিল। তাহলে মেয়েটির চেহারা এবং পোশাক আশাক দেখে মনে হচ্ছে সম্ভ্রান্ত ঘরের উচ্চশিক্ষিতা মেয়ে। মেয়েটির পকেট থেকে বেরিয়ে ঝুলে থাকা একটি আইডি কার্ড দেখে আয়ান আরও অবাক হয়ে যায়। মেয়েটির নাম সুমো।
এবং সুমুখাম গ্রুপ অফ ইন্ডাস্ট্রির জেনারেল ম্যানেজার। আয়ান লোকজনের সহযোগিতায় ধীরে ধীরে সুমুকে গাড়ি থেকে বের করে দ্রুত হাসপাতালে নিয়ে যাবার ব্যবস্থা করে। সুমুর ডান হাতে হালকা ফ্র্যাকচার হয়েছে এবং কপালের কাছ থেকে কেটে রক্তক্ষরণ, কিন্তু সুমুর জ্ঞান ফেরেনি এখনও। ডাক্তার এসে বললেন সুমুর জন্য 2 ব্যাগ ও পজিটিভ ব্লাড দরকার ইমার্জেন্সি। আয়ান বলল, ডক্টর তাহলে আর দেরি কেন, আমার ব্লাড গ্রুপ ও পজিটিভ নিয়ে নিন। রক্ত দেওয়া শেষে আয়ান ওয়েটিং রুমে বসে বসে ভাবছে, এক লাবণ্যর ষড়যন্ত্র থেকে বাঁচতে আরেক নির্দোষ সুমুর জীবন মরণের প্রশ্ন হতে হলো। নিজেকে কোনোভাবে স্থির করতে পারছে না আয়ান, কেমন একটা অপরাধ বোধে ছটফট করছে সারাক্ষণ। সেই সকাল থেকে আয়ান বসে আছে একভাবে। সুমুর জ্ঞান ফেরেনি এখনও। রাত প্রায় 10টা। একজন নার্স এসে আয়ানকে বলল, স্যার, ম্যামের জ্ঞান ফিরেছে, কথাবার্তা বলছে, আপনাকে ডেকেছেন উনি। আয়ান চুপচাপ এসে সুমুর বেডের সাইডে চেয়ারে বসল। চোখ খুলে আয়ানকে দেখে, বিপদ যে এত হ্যান্ডসাম এবং সুদর্শন হয় তা আপনাকে না দেখলে বুঝতাম না, বলে মুচকি হাসল সুমো। এমন অবস্থায় সুমোর এমন কথাবার্তা ভীষণ মুগ্ধ আয়ান। সুমোর চোখের দিকে তাকিয়ে আয়ান বলল, আসলে এটা ক্ষমার অযোগ্য জানি, তবুও সরি আমি। এর চেয়ে বেশি আর কিছু বলার আছে বলুন। সুমো আবারও মুচকি হেসে বলল, তা বিপদ বলে কয়ে আসে না আমি জানি, কিন্তু আপনি বিপদ কোথা থেকে এসে আমার এই গাড়ির সামনে পড়েছিলেন শুনি। আর হ্যাঁ, এটা ভেবে কষ্ট পাবেন না যে আপনার কারণেই আমার এই দশা, কারণ সবকিছু আগে থেকেই পরিকল্পনা করে রেখেছেন সৃষ্টিকর্তা। এটা আমার কপালে ছিল তাই ঘটে গেল। আপনি বিপদে এই ঘটনার একটা উপাদান মাত্র, আর বাকিটা ওপরওয়ালার ইচ্ছে। তাই উল্টাপাল্টা ভেবে নিজে কষ্ট পেলে সেটা আপনার বোকামি। আয়ান মন্ত্রমুগ্ধ হয়ে সুমোর কথা শুনছে আর মুগ্ধ হচ্ছে। আয়ানকে অন্যমনস্ক দেখে সুমো বলল, মিস্টার বিপদ, আপনি না হয় একদিনে আমার কথা গিলছেন, আমি কি গিলবো? আমার তো ক্ষুধা লাগছে খুব। ও হ্যাঁ, তাই তো, বলে আয়ান দ্রুত বাইরে বেরিয়ে গেল। একটা স্ট্রবেরি জুস আর লাচ্ছি নিয়ে ফিরল আয়ান। স্ট্রবেরি জুস এবং লাচ্ছি সুমোর পাশে রেখে খেয়ে নিতে বলল আয়ান। ভ্রুকুচকে সুমো বলল, মিস্টার বিপদ, কারো হাত পা ভেঙে দিয়ে তার সামনে বিরিয়ানির প্লেট দিয়ে যদি খেতে বলেন, হাত দিয়ে ধরার ক্ষমতা যদি না থাকে, তাহলে কি মনে মনে খাবে? এ তো দাওয়াত করে সামনে থেকে খাবারের প্লেট টেনে নিয়ে সসম্মানে বিদায় করে দেবার মতো অবস্থা। সুমোর কথা শুনে আয়ান হেসে ফেলল। আসলে সুমো এসব এই জন্যই বলছে, যাতে আয়ান একটু ইজি ফিল করে। তাহলে এখন উপায়? আয়ান বলল, উপায় তো একটাই, আপনাকে বাঁচাতে গিয়ে আমার হাতে শরীরে চোট। আপনার তো সবই ঠিক আছে, আপনি আমাকে খাইয়ে দিন, বলেই মুচকি আসলো সুমো। না মানে আপনি ইয়ে করতে থাকুন, আর আমার পেটের নাড়িভুড়ি হজম হয়ে যাক ক্ষুধায়। আয়ান চামচ দিয়ে সুমোকে লাচ্ছি খাইয়ে দিতে দিতে বলল, আসলে আপনার বাসায় তো কিছুই জানি না, জানানো হয়নি উপায় ছিল না বলে। সুমো বলল, জীবনে যদি হঠাৎ করে কখনো খারাপ পরিস্থিতি এসে যায়, তাহলে হুট করেই প্রিয়জনদের জানাবেন না। আপনার পরিস্থিতি তাদের সময়কেও খারাপ করে দেবে, টেনশনে ফেলে দেবে। তবে হ্যাঁ, খুশির সংবাদ শেয়ার করতে কখনোই বিলম্ব করবেন না। খুশি জিনিসটা যত দ্রুত সম্ভব শেয়ার করবেন, এটা অন্যদেরও মন ভালো করে তোলে তাই। কিন্তু আপনার পরিবার তো জানে না, উচিত। আয়ান বলল। সুমো চোখের ইশারায় স্ট্রবেরি জুস দেখিয়ে দিতেই আয়ান সুমোর মুখের সামনে ধরল। স্ট্রেটে মুখ লাগিয়ে এক চুমুক দিয়ে সুমো বলল, আসলে আমার বড় ভাইয়া নিউ ইয়র্কে সেটেল। আব্বু আম্মু কিছুদিন আগে সেখানে গেছে কয়েক মাস থাকবেন বলে। ঠিক এমন একটা মুহূর্তে আমার এই অবস্থার কথা তাদের জানালে তাদের মনের অবস্থা কি হবে একবার ভাবুন। হ্যাঁ, আমি যদি মরে যেতাম তাহলে জানানোটা অবশ্যম্ভাবী ছিল। সুতরাং বর্তমান এই পরিস্থিতি আমি সামলে নিতে পারবো। তবে অবশ্যই আমি যতদিন সুস্থ না হয়ে উঠি, ততদিন আমাকে এভাবে আপনার সেবা যত্ন করতে হবে মিস্টার বিপদ। না মানে আমতা আমতা করে বলল আয়ান। ভ্রুকুচকে সুমো বলল, ওসব মানে বাগানে ছুঁড়ে ফেলে আমার সেবা যত্নে মনোযোগী হন, নয়তো ইচ্ছে হলে চলে যান। আপনি ভাবুন আপনার কারণে আমার এই অবস্থায় পাশে থাকবেন নাকি ফেলে চলে যাবেন। আয়ানের মা বাবাও গ্রামে চলে গেছে, যেহেতু আয়ানও আপাতত একা শহরে। আয়ান ভাবলো আয়ানের কারণেই যখন এই অবস্থা সুমোর, তখন আয়ানের উচিত সুমোকে সেবা যত্ন করে সারিয়ে তোলা। নার্স এসে একটা কাগজ আয়ানের হাতে দিয়ে বলল, স্যার, এই যে ম্যাডামের রিলিজ পেপার। পেপারটা হাতে নিয়ে আয়ান অবাক হয়ে সুমোর দিকে তাকালো। সুমো হেসে ফেলে বলল, এমন রিয়াকশন দিচ্ছেন কেন? আমার বিয়ের আগে প্রেগনেন্সির পজিটিভ রিপোর্ট,
আপনার হাতে ধরিয়ে দিয়েছে। আয়ান হেসে ফেলে বলল, না মানে ডক্টর এত জলদি আপনাকে যেতে দিচ্ছে দেখে অবাক হচ্ছি। সুমো বলল, আসলে আমি ডক্টরকে বলে ম্যানেজ করেছি মিস্টার বিপদ, এখানে থাকলে আমি আরো অসুস্থ হয়ে যাব, তাই জলদি বাসায় ফেরার ব্যবস্থা করলাম। নিচে এসে নার্সরা ধরে সুমোকে অ্যাম্বুলেন্সে তুলে দিয়ে চলে গেল। আয়ান উঠে বসবে এমন সময় একটা পুলিশের গাড়ি এসে থামল। গাড়ি থেকে কয়েকজন পুলিশ নেমে অ্যাম্বুলেন্সের দিকে এগিয়ে আসতে দেখে আয়ানের বুকটা ধক করে উঠল। এটা লাবণ্যর নতুন করে চাল নয় তো? নেশার ঘরে লাবণ্যর সাথে শারীরিক মেলামেশা করার পরে আয়ান তো চলে আসে। নেশা কেটে যাবার পর হয়তো লাবণ্য পুলিশের কাছে এসব কিছু বলেছে। এসব ভাবছে আয়ান দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর পুলিশ এগিয়ে এসে গাড়ির পাশে দাঁড়ালো। সুমো পুলিশদের জিজ্ঞেস করলো, কি ব্যাপার আপনারা? দারোগা বলল, ম্যাডাম, আপনাদের কোম্পানি হাইয়েস্ট ট্যাক্স পে করে থাকে সব সময়, আর সরকারের কাছে হাইয়েস্ট ট্যাক্স পেয়ারদের নথি থাকে এবং সরকার তাদের বিশেষ সুযোগ সুবিধা দেন। আপনার অ্যাক্সিডেন্টের ব্যাপারে এবং রাস্তায় বন্দুকধারীদের গুলি চালানোর বিষয়ে আমরা অনুসন্ধান করছি। আপনি সাবধানে থাকবেন এবং আপনি চাইলে আপনার বাসায় কয়েকজন পুলিশ দিতে পারি আপনার সিকিউরিটির জন্য। সুমো মিষ্টি হেসে বলল, ওরা তো আমাকে উদ্দেশ্য করে গুলি করেনি, সুতরাং এই বিষয়ে আমার সমস্যা নেই। আপনি একজন বিপদকে বাঁচাতে গিয়ে বিপদে পড়েছি এই আর কি। সমস্যা নেই, আমি সামলে নেব। আপনাদের অসংখ্য ধন্যবাদ আসার জন্য। আয়ান হাঁপ ছেড়ে বাঁচল। শুধু শুধু টেনশনে আধমরা হবার অবস্থা। অ্যাম্বুলেন্স বাছার সামনে আসতেই সুমোর ছোট বোন মিম এবং কাজের মেয়ে এসে গেট খুলে দিল। সবাই ধরাধরি করে সুমোকে তার বেডরুমে এনে শুয়ে দিল। আয়ানকে দেখে মিম সুমোকে জিজ্ঞেস করলো, ইনি কে আপু? উনি মিস্টার বিপদ, বলে সুমো হেসে দিল। মিম হাসতে হাসতে বলল, আপু, সবাই বিপদের কাছ থেকে পালায়, আর তুমি কিনা বিপদ সঙ্গে নিয়ে ঘুরছো? আবার সবাই হেসে উঠল। কাজের মেয়ে বলল, বিপদ যে এত সুন্দর হয় দেখতে, তাই এনাকে না দেখলে বুঝতাম না। আমাদের সবার জীবনে এরকম একটা বিপদ আসুক। আবার সবাই অট্টহাসিতে ফেটে পড়ল। সবার হাসাহাসি দেখে আয়ানের কাশি বেড়ে গেল। তাই দেখে সুমো বলল, আরে ওরা মজা করছে, প্রেশার নেবার কিছু নেই। আয়ান আমতা আমতা করে বলল, নাম নিয়ে তো মহা বিপদে পড়লাম। মিম আবার বলল, আচ্ছা আচ্ছা, বিপদও তাহলে বিপদে পড়ে, আজ প্রথম জানলাম। হা হা হা। আবার সবাই হেসে অস্থির। তারপর আরও অনেক অনেক কথাবার্তা শেষে মিম আয়ানকে বলল, আচ্ছা বিপদ ভাইয়া, আপনি যখন আপুর আপাতত কেয়ারটেকার, আপুর পাশের রুমটায় তাহলে আপনি থাকবেন। আসুন, দেখিয়ে দিচ্ছি। আয়ানকে নিয়ে মিম পাশের রুমে চলে গেল। কাজের মেয়ে সুমোর পাশে বসে হেসে হেসে বলল, আপু, একটা কথা কমো? আচ্ছা বলো। আপা, বিপদ ভাইয়াও সুন্দর, আপনিও সুন্দর। আপনাগর দুজনের বিয়ে হলে কি হবে বলেন তো? কি হবে? সুন্দর সুন্দর বেবি হবে এক্কেবারে গুলুমুলো। হা হা হা। এই কথা কে বলল তোকে? আপু চিপাই চাপাই সবাই বলে, এমনকি সায়েন্সও বলে। হা হা হা। তোরও তো বিয়ে হলো অনেক দিন, বেবি নিসনি কেন? তোর একটা বেবি থাকলে সাথে করে নিয়ে আসতি, আমরাও আদর করতে পারতাম। আপু, আমি তো চাইছিলাম, কিন্তু মহাকাশে পৌঁছানোর আগেই ওনার রকেট তেল খতম হয়ে ভূমিতে লুটিয়ে পড়ে। হা হা হা। থাম তুই। মহাকাশে কি বলতো? আপু, বেবি তো আকাশ থেকেই আনতে হয় দুজন মিলে, কিন্তু ওনার রকেট বেশিক্ষণ উঠতে পারে না। হা হা হা। তুই যা তো এখান থেকে, পাজি একটা। কাজের মেয়ে হাসতে হাসতে চলে গেল। যে কোনো পরিস্থিতিতে সমু নিজেকে সুন্দরভাবে মানিয়ে নিতে পারে বলেই আজ এতটা সফল সমু। এত বড় কোম্পানির জেনারেল ম্যানেজার পদে সাফল্যের সাথে দায়িত্ব পালন করছে। রাতে ডিনারের পরে সুমোর রুমে সিঙ্গেল সোফায় বসে আছে আয়ান। সুমো বলল, আপনার কোনো সমস্যা হচ্ছে না তো আয়ান? আরে না, আপনাদের মতো এত সুন্দর মন মানসিকতার সম্পন্ন মানুষের কাছে থাকলে আবার সমস্যা কি? বা একদিনে কিভাবে বুঝলেন আমাদের মন মানসিকতা সুন্দর? আসলে আমার একটা বিশেষ গুণ আছে, কাউকে বুঝতে আমার বেশি সময় লাগে না, অল্পতেই ধারণা এসে যায়। বেশ তো, তো মিস্টার বিপদ, ধারণা করে আমার সম্পর্কে কিছু বলুন তো আমি কেমন? ওকে, আপনি খুব গোছালো এবং সোজাসাপটা কথা বলা মেয়ে। খুব চঞ্চল, আবার ভীষণ রকম চুপচাপ থাকতে পারেন। কাউকে ভালোবাসলে এবং বিশ্বাস করলে পুরোপুরি করেন। আর সে যদি বিশ্বাসঘাতকতা করে, তাহলে আপনার মন থেকে চিরতরে উঠে যায়। নীরবতা আপনার প্রিয়, বিশেষ করে একলা থাকতে বেশি ভালোবাসেন। আপনি সাহিত্যপ্রেমী,
কষ্ট লুকিয়ে রেখে স্বাভাবিকভাবে নিজেকে উপস্থাপন করার ক্ষমতা আপনার আছে। মনের কথা সহজে কারো সাথে শেয়ার করেন না। আপনার যন্ত্রণাগুলো আপনাকে ভীষণ পীড়া দিলেও সহজে আপনার চোখে জল আসে না। আপনার ব্যক্তিত্ব ভীষণ মজবুত। আপাতত এ পর্যন্তই। সুমো হা করে তাকিয়ে আছে আয়ানের মুখের দিকে। ভীষণ বিস্ময় নিয়ে মুচকি হেসে বলল, আপনি কি জ্যোতিষ শাস্ত্রের পিএইচডি করেছেন নাকি? আয়ান এত কিছু বলে দিলেন। না মানে কারোর সাথে কিছুক্ষণ কথাবার্তা বললেই তার সম্পর্কে একটা ধারণা চলে আসে মনে। বলতে পারেন এটা সাবকনসিয়াস, মনের একটা অদ্ভুত শক্তি। দিন দিন আয়ানের মুগ্ধ হচ্ছে সুমো, আর সুমোতে আয়ান। ধীরে ধীরে দুজনের প্রতি দুজনের ভালো লাগা বাড়তে থাকে। প্রায় 2 মাস হয়ে যায়। সুমো পুরোপুরি সুস্থ এখন, কিন্তু আয়ানের সামনে ধরা দেয় না সে সুস্থ। তাহলে যদি আয়ান চলে যায়? সুমো চায় তার সামনে তার জন্মদিন আয়ানকে সারপ্রাইজ দিতে। একদিন বাইরে থেকে ফেরার পথে আয়ান লক্ষ্য করে রাস্তার পাশে গাড়ি পার্ক করে লাবণ্য আয়ানের দিকে তাকিয়ে আছে। আয়ানের মাথা গরম হয়ে ওঠে মুহূর্তেই। এত কিছু করেও লাবণ্যর মন এখনো ভরেনি। আয়ান লাবণ্যকে কিছু বলার জন্য এগিয়ে যেতেই লাবণ্য গাড়ি নিয়ে চলে গেল। কিন্তু আয়ানের মস্তিষ্কে লাবণ্যর প্রতি রাগের বিস্ফোরণ চলছে অবিরত। লাবণ্যকে ইচ্ছে মতো কিছু কথা না শোনাতে পারলে শান্তি হবে না। 2 দিন পরে লাবণ্যর অফিসে উপস্থিত আয়ান। লাবণ্যর টেবিলের সামনের চেয়ারে এক যুবক বসে আছে। লাবণ্যকে কেমন অস্থির লাগছে। লাবণ্যর মুখটা দেখে সমস্ত রাগ উড়ে গিয়ে মায়া লাগলো আয়ানের মনে। আয়ানকে দেখেও ভীষণ চমকে গেল লাবণ্য। আয়ান সোজাসাপটা বলল, লাবণ্য, শেষবারের মতো বলছি হার মেনে নাও। তাহলে আজই তোমায় বিয়ে করে নিজের বউ করে বরণ করব। এভাবে আর থাকা যায় না। সামনের চেয়ারে বসা যুবকের দিকে তাকিয়ে উঠে দাঁড়িয়ে লাবণ্য আয়ানকে বলল, তোর মতো একটা ছোট লোকের বাচ্চার কাছে হার মানব, আবার তাকে বিয়ে করব? ভাবলি কোন সাহসে? এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা। আয়ান একটা কথাও বলল না আর। চুপচাপ বের হয়ে চলে আসলো। লাবণ্যকে পাওয়া হবে না আর বোধ হয়। লাবণ্যর সামনের চেয়ারে বসা যুবকও বেরিয়ে যাওয়ার পরে লাবণ্য কি ভেবে যেন কান্নায় ভেঙে পড়ল খুব। আরও দিন অতিবাহিত হচ্ছে। এদিকে লাবণ্যর দেওয়া কষ্ট জাদুকরীভাবে সুমো আয়ানের মন থেকে দূর করে দিয়ে কাছে টেনে নিচ্ছে। আয়ানও সুমোতে মুগ্ধ। আয়ান জানে সুমো তাকে ভীষণ পছন্দ করে। অবশেষে সুমোর জন্মদিন এসে গেল। সুমোর জন্মদিনের কথা আয়ানের কাছে লুকালেও আয়ান ঠিকই জেনে গিয়েছে। রাত 12টায় আয়ানও সুমোকে সারপ্রাইজ দিবে বলে মনে মনে ঠিক করে রেখেছে। এদিকে সুমো। রাত 12টা বাজতেই আয়ান সুমোর ছোট বোন সুমোর রুমে হাজির হয়ে ভীষণ অবাক। নীল শাড়ি পরে সুমো দাঁড়িয়ে আছে সামনে, যেন স্বর্গের অপ্সরী। চোখ ফেরানো দায়। সুমো মিষ্টি হেসে বলল, আয়ান, জন্মদিনে তোমার জন্য বিশেষ সারপ্রাইজ। আমি পুরোপুরি সুস্থ, তোমার সেবা যত্নে। ইচ্ছে হলে চলে যেতে পারো, তবে তুমি ছাড়া আমার আর ভালো থাকা হবে না তাহলে। আয়ান বলল, এসব কথা পরে। তারপর আয়ান ও সুমোর ছোট বোন সুমোকে পাশের রুমে নিয়ে গেল। সুমো ভীষণ সারপ্রাইজড। রুমটা ভীষণ সুন্দর ফুল আর রঙিন কাগজে সাজানো। ইয়া বড় একটা কেক। আনন্দের নেচে উঠল সুমোর মন। বার্থডে উইশ শেষে কেক খেয়ে অনেক সময় অতিবাহিত হলো। যে যার রুমে চলে গেল। কিছুক্ষণ পরে আয়ান এসে সুমোর রুমে ঢুকলো। সুমোর মুখে আনন্দের হাসি। সুমো যেন আয়ানের অপেক্ষাতেই ছিল। সুমো বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে হাসি মুখে বলল, কিছু বলবে আয়ান? আয়ান পেছনে গুজে রাখা একটা প্যাকেট বের করে প্যাকেট থেকে একটা সুন্দর বক্স বের করলো। তারপর সেই বক্স থেকে একটা স্বর্ণের হার বের করে সুমোর দিকে বাড়িয়ে দিল। সুমো এতটাই সারপ্রাইজ দিয়ে এরকম থমকে গেল, মহানন্দে আত্মহারা। নিজেকে সামলে নিয়ে সুমো বলল, হারটা নিজের হাতে তুমি পরিয়ে দিলে আরও ভালো লাগবে আয়ান। আয়ান হারটা সুমোর গলায় পরিয়ে দিল। আনন্দে সুমোর চোখে জল চিকচিক করে উঠল। আয়ান সুমোকে বিছানায় উঠে বসে পা খাটের বাড়ি রাখতে বলল। সুমো তাই করল। আয়ান সুমোর পায়ের কাছে হাঁটু গেড়ে বসে প্যান্টের পকেট থেকে একজোড়া রূপার নূপুর বের করলো, নীলপাথর বসিয়ে ডিজাইন করা। সুমো শুধু চেয়ে চেয়ে দেখছে আর মুগ্ধ হচ্ছে। আয়ান সুমোর 2 পায়ের নূপুর পরিয়ে দিয়ে সুমোর সুন্দর পায়ে একটা চুমু খেতে সুমো লাফিয়ে উঠে বলল, এটা কি করলে আয়ান? ভালোবাসায় সব সুন্দর, বলে আয়ান সেই প্যাকেট থেকে একটা বকুল ফুলের মালা বের করে সুমোর খোপায় বেঁধে দিল। সুমো নিজেকে আর নিয়ন্ত্রণে রাখতে পারল না। ভীষণ খুশিতে আয়ানকে কাছে টেনে আয়ানের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে লম্বা চুমু খেল, পরপর কয়েকবার। অনেক সময় কেটে গেল। রাত গভীর। আয়ানের বুকের উপর শুয়ে আছে সুমো। হঠাৎ করে সুমোকে নিচে ফেলে আয়ান সুমোর উপর ঝুঁকে পড়ে বলল,
অনেক চেষ্টা করেও মনকে বোঝাতে ব্যর্থ হলাম সুমো, সে খাবেই খাবে তোমার ঠোঁটে চুমো। সুমো লজ্জামাখা হাসি হেসে বলল, বারণ তো করিনি। তারপর ধীরে ধীরে আয়ানের ঠোঁট স্পর্শ করল সুমোর ঠোঁট। অন্যরকম এক আনন্দের খেল খেলে যাচ্ছে দুজনের দেহ মনে। সুমো আরও গভীরভাবে পেতে চাইছে আয়ানকে। আয়ানের আদরে আদরে সুমো পাগল প্রায়। সুমো আয়ানকে শক্ত করে জড়িয়ে ধরে পুরোপুরি উপভোগ করতে লাগলো আয়ানের আদর। আয়ান ধীরে ধীরে সুমোর কপালে, গলায়, বুকে, পেটে, কোমরে ঠোঁটের আলতো ছোঁয়ায় পাগল করে তুলছে সুমোকে আরও আরও। সুমোর সমস্ত দেহমন প্রচণ্ডভাবে আয়ানের এই স্পর্শ পেতে আরও ব্যাকুল হয়ে উঠল। সুমো নিজেকে আয়ানের সামনে পুরোপুরি উন্মুক্ত করে দিতেই আয়ান হঠাৎ করে উঠে দাঁড়িয়ে বলল, কিছুটা বাকি থাক সুমো, ওটা না হয় বিয়ের পরই হবে। পৃথিবী চাঁদের আলোয় ভেসে যাচ্ছে, চলো বাইরে যাই, চাঁদ দেখি। হঠাৎ করে আয়ানের নিজের উপর নিজের এমন পরিবর্তন দেখে ভীষণ অবাক সুমো। পুরুষ এরকম মুহূর্তে অপ্রতিরোধ্য হয়ে ওঠে শুনেছে সুমো, কিন্তু এরকম মুহূর্তে নিজেকে আয়ান নিয়ন্ত্রণ করে ভিন্ন একটা সাবজেক্টের দিকে ফোকাস করায় এটাই প্রমাণ হয় যে আয়ান ভীষণ ধৈর্যশীল। মনে মনে সুমো খুশি হলো। কিছুক্ষণ নীরবতা, তারপর মিষ্টি হেসে সুমো আবদার করে বলল, যেতে পারি আয়ান, যদি তুমি কোলে করে নিয়ে যাও তবে। আয়ান কোনো কথা না বলে চুপচাপ পাজা কোলা করে তুলে নিয়ে সুমোকে নিয়ে বাইরে চলে আসলো। দীর্ঘ সময় চাঁদ দেখা, গল্প করা শেষে আবার যে যার রুমে। সুমো আর দেরি করতে চাইল না। ফোন করে আয়ানের সম্পর্কে সবকিছু বলে মা বাবাকে জলদি দেশে ফিরতে বলল। কয়েকদিন বাদে সুমোর মা বাবা দেশে ফিরে আসে এবং আয়ানের গ্রামের বাড়িতে গিয়ে আয়ান ও সুমোর বিয়ের কথাবার্তা পাকা করে আসে। কাজের মেয়ে সুমোর রুমে ফ্লোর মুছছে আর সুমো খাটে বসে কোলে বসা বিড়ালের পিঠে হাত বুলিয়ে আদর করে দিচ্ছে। হঠাৎ কে মনে করে মুচকি এসে কাজের মেয়ে বলল, সুমো আপা, একটা কথা বলি। কাজের মেয়ে বলল, বিড়ালকে এত আদর করে লাভ কি আপা? সুমো অবাক হয়ে বলল, মানে? কাজের মেয়ে বলল, মানে কয়দিন পরে তো এই বিড়াল যত্ন করে মারবেন। সুমো আরও অবাক হয়ে বলল, কি বলিস এসব? কাজের মেয়ে হা হা করে হেসে বলল, কেন, বিয়ের পরে বাসর ঘরে আপনি আর আয়ান ভাইয়া মিলে তো বিড়ালই মারবেন সারা রাত। হা হা হা। সুমো লজ্জা পেয়ে হাসতে হাসতে বলল, চুপ কর তুই, ফাজিল একটা। বিকেলে আমরা শপিং করতে যাব, তুইও যাবি। কাজ শেষ করে রেডি হয়ে থাকবি কিন্তু। ভীষণ খুশি হয়ে আচ্ছা আপা বলে কাজের মেয়ে কাজে মন দিল। বিকেলে সুমো, সুমোর ছোট বোন, কাজের মেয়ে এবং আয়ান মিলে বের হলো শপিংয়ের উদ্দেশ্যে। একটা নামকরা শপিং মেলায় শপিং করতে ব্যস্ত সবাই। হাসি খুশি পরিবেশ মুহূর্তেই এমন ভয়াবহ রূপ ধারণ করবে কে জানত। হঠাৎ বিকট এক শব্দ, মুহূর্তে আয়ানকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া, তারপর গুলিবিদ্ধ সুমোর মাটিতে লুটিয়ে পড়া। মানে সুমো আয়নায় খেয়াল করলো মুখোশধারী কয়েকজনের মধ্যে একজন আয়ানের দিকে বন্দুক তাক করেছে। সুমো ধাক্কা দিয়ে আয়ানকে সরিয়ে দিতেই মুখোশধারীর বন্দুকের গুলি এসে সুমোর মাথার এপাশ দিয়ে ঢুকে ওপাশ দিয়ে বেরিয়ে গেল। সুমো মাটিতে লুটিয়ে পড়ে প্রাণ হারালো। ইতিমধ্যে পুলিশ নিয়ে হাজির লাবণ্য। পুলিশ সঠিক সময়ে চারপাশ থেকে ঘেরাও করে ফেলেছে বলে খুনি আর পালাতে পারেনি। যে দোকানে কেনাকাটা করার সময় এই কাণ্ড ঘটেছে সেই দোকানের সামনে এসে লাবণ্য দাঁড়ালো বিষণ্ণ মুখে। একদিনের লাবণ্যর চোখের নিচে কালি পড়ে গেছে। লাবণ্যকে দেখে মাত্র ক্ষিপ্র গতিতে আয়ান ছুটে এসে ঠাস ঠাস করে লাবণ্যর গালে কষে দুটি থাপ্পড় মেরে বলল, সুমোর প্রাণ নিয়ে এবার তোমার মন ভরল? চেয়েছিলে তো আমাকে মারতে, মাঝখানে আমাকে বাঁচাতে নিজের প্রাণ দিয়ে গেল নিরীহ নিষ্পাপ সুমো। প্রেম কাকে বলে শেখো। দেখো, প্রেমের জন্য মানুষ নিজের প্রাণ দিতেও দ্বিধাবোধ করে না। আর তুমি একজন অহংকারী মেয়ে। লাবণ্য খুব স্বাভাবিকভাবেই বলল, আয়ান, আজও তুমি হেরেই গেলে। তবে আজ তোমাকে কিছু বলার সময় হয়েছে। আমার বাবা তার ছোট ভাই মানে আমার চাচার ছেলে শুভর সাথে আমার বিয়ে দেবে বলে কথা দিয়েছিল। কিন্তু শুভর আমার প্রতি কখনোই কোনো অনুভূতি ছিল না। ছিল আমার বাবার সম্পদের ওপর লোভ। তাই আমাকে হারালে ওর প্ল্যান ভেস্তে যাবে বলেই যেদিনও জানতে পারি আমি তোমাকে পছন্দ করি এবং তুমি আমাকে, সেদিন থেকে ও আমার পিছে পড়ে যায়। শুভ ভয়ঙ্কর, বড় বড় সন্ত্রাসী মাস্তানদের সাথে ওঠা বসা ওর। আমি সব কিছু বুঝতে পেরে তোমাকে ভালোবাসি বলেই তোমার ভালোর জন্য তোমার সাথে দুর্ব্যবহার করে তোমাকে আমার থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করেছি। তোমার মা বাবাকে জোর করে বাসা থেকে বের করে দেবার কারণ শুভ তার লোকজন নিয়ে যে মা বাবার ক্ষতি করতে না পারে। আমি যতই তোমার থেকে দূরে থেকেছি ততই দিশেহারা হয়ে রয়েছি। দেখে শুভ বুঝে যেত তোমাকে আমি কতটা চাই।
এজন্যই তোমার ওপর একের পর এক হামলা। আজ দুপুরের পরে শরবতের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে শুভকে খাইয়ে দিই। ও ঘুমিয়ে পড়ার পরে ওর ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ওর মোবাইল আনলক করে মেসেজে দেখি ও কিলারের সাথে চুক্তি করেছে তোমাকে চিরতরে পৃথিবী থেকে সরিয়ে দেবার। পুলিশে খবর দিয়ে এখানে আসতে আসতে হয়তো একটু লেট হয়েছে, তাই সোমর প্রাণ হারাতে হলো। আয়ান, আসলে প্রেম মানে পাগলামি। পাগলামি বলেই তোমার ভালোর জন্য নিজের ভালো থাকা বিসর্জন দিলাম। জীবনটা হঠাৎ কেমন এলোমেলো হয়ে গেল। যাই হোক, তুমি ভালো থেকো। আর কোনো ভয় নেই তোমার। লাবণ্যর কথা শুনে আয়ান বাকরুদ্ধ পাথরের মূর্তির মতো অনড় হয়ে দাঁড়িয়ে আছে। কি বলবে ভেবে পায় না। লাবণ্য চলে যায় প্রায় মাস দুয়েক পরে। আয়ানের বাবা মা ইতিমধ্যে গ্রাম থেকে আবার শহরে ফিরেছে। লাবণ্যর ভালোবাসা কখনো বুঝতে পারেনি বলে অপরাধবোধে আর লজ্জা ও চরম হতাশায় আয়ান ডিপ্রেশনে। দিন দিন শরীর ভেঙে পড়ছে। আয়ান সিদ্ধান্ত নিল আবার আমেরিকা চলে যাবে। লাবণ্যর সামনে গিয়ে দাঁড়ানোর সাহস আর নেই আয়ানের। সবকিছু রেডি করে নির্দিষ্ট দিনে বাসা থেকে রওনা হলো আয়ান। এয়ারপোর্টে ঢুকবে এমন সময় লাবণ্যর গাড়ি এসে থামল। দ্রুতগতিতে গাড়ি থেকে নেমে এসে লাবণ্য পেছন থেকে আয়ানের হাত টেনে ধরল। আয়ান ঘুরে দাঁড়িয়ে লাবণ্যকে দেখে ভীষণ অবাক। লাবণ্য বলল, বিয়ের পরের কাজকর্ম আগে সেরে এখন আমেরিকা যাওয়া হচ্ছে, তাই না? আয়ান লাবণ্যর মুখ চেপে ধরে বলল, আরে আসতে বলো, আশেপাশের লোকজন শুনে ফেলে কেলেঙ্কারি ঘটে যাবে তো। আয়ানের হাতে কামড় দিতেই আয়ান হাত সরিয়ে নিল। লাবণ্য বলল, আমেরিকা যান অথবা মঙ্গল গ্রহে। আগে বিয়ে করে প্রেম মানে পাগলামি চ্যাপ্টার ক্লোজ করে বউ মানে ভালোবাসার অধ্যায় শুরু করে যাও। আয়ানের চোখে আনন্দের পানি টলমল করছে। লাবণ্য মিষ্টি হেসে বলল, না বলা কথাটাও আজ বলে দিই তোমার। তারপর এত এত লোকের ভিড়ে লাবণ্য আয়ানকে জড়িয়ে ধরে বলল, ভালোবাসি আয়ান, আই লাভ ইউ। আয়ানের বুকটা একেবারেই হালকা হয়ে গেল। শক্ত করে লাবণ্যকে জড়িয়ে, আমিও তোমায় ভীষণ ভালোবাসি লাবণ্য, বলল আয়ান। এরপর বিয়ে হয়ে যায় দুজনের। সমাপ্ত হলো পাগলামির। রয়ে গেল প্রেম ভালোবাসাময় একটা সুখের ছোট্ট সংসার। সমাপ্ত।